ওকে আমরা শুরু করতে পারি। আজকে আমাদের দণ্ডবিধি আইনের ১ম ক্লাস। তো আমরা শুরু করতেছি হচ্ছে জেনারেল এক্সেপশন দিয়ে। তো জেনারেল এক্সেপশন কোথায় আছে দণ্ডবিধির? ৭৬ থেকে ১০৬ ধারা পর্যন্ত। আমাদের সাক্ষ্য আইনের ১০৫ ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি দণ্ডবিধির জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম দাবি করে, তাহলে যদি কোনো ব্যক্তি দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম দাবি করে বা অন্য কোনো আইনের বা দণ্ডবিধির বিশেষ ব্যতিক্রম দাবি করে বা অন্য কোনো আইনের অন্য কোনো অংশের শর্তের ব্যতিক্রম দাবি করে, তাহলে যেই ব্যক্তি দাবি করবে সেই ব্যক্তিকেই তা প্রমাণ করা লাগবে। অর্থাৎ আসামিকেই প্রমাণ করা লাগবে। এই বিষয়টা কোথায় বলা আছে? সাক্ষ্য আইনের ১০৫ ধারায়। তাহলে সাক্ষ্য আইনের ১০৫ ধারায় আবার রিপিট করতেছি, কি বলা আছে? যদি কোনো ব্যক্তি দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম দাবি করে, দণ্ডবিধির বিশেষ ব্যতিক্রম দাবি করে বা দণ্ডবিধির বা অন্য কোনো আইনের অংশের শর্তের ব্যতিক্রম দাবি করে, তাহলে যেই ব্যক্তি দাবি করবে সেই ব্যক্তিকে এই ব্যতিক্রম প্রমাণ করা লাগবে। তাহলে আমাদের সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন সম্পর্কিত বিধান দণ্ডবিধির আছে হচ্ছে ৭৬ থেকে ১০৬ ধারায়। আমরা ৭৬ ধারা পড়তেছি, ধরেন একেবারেই ট্রু সেন্সে একটা শান্তি সমাবেশ। কতিপয় ভদ্রলোক ঢাকা প্রেস ক্লাবের সামনে ওনাদের একটা দাবি নিয়ে সকাল থেকে অবস্থান করতেছে। অবস্থান কর্মসূচি পালন করতেছে। ধরেন ২০০, ৩০০ বা ৫০০, ১০০০ লোক। একটা পর্যায়ে যখন দুপুর হলো, সেই লোকগুলো কি করলো? তাদের দাবি দেওয়া পূরণ করার জন্য রাস্তায় ব্যারিকেড দিল, অর্থাৎ রাস্তা বন্ধ করে দিল। এখন রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে যান চলাচল বিঘ্নিত হলো। পরবর্তীতে তাদেরকে রাস্তা ছাড়ার কথা বলা হলো, কিন্তু রাস্তা ছাড়লো না, বরঞ্চ তারা বল এবং উগ্রতা প্রয়োগ করা শুরু করলো। তাদের হাতে থাকা যে লাঠিসোঁটা আছে সেগুলো নিয়ে যানবাহন ভাঙচুর করা শুরু করলো। এরকম পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রটেক্ট করার চেষ্টা করলো, তাদের এখান থেকে সরে যায়। সে মর্মে মাইকিং করলো এবং তাদেরকে উপর্যুপরি আপনার হচ্ছে বাধা প্রয়োগ করলো, মারধরও করলো, জলকামান নিক্ষেপ করলো। কিন্তু তারপরেও তারা হচ্ছে সেই রাস্তা অবরোধ করেই রাখলো। প্রেস ক্লাবের সামনে শাহবাগের রাস্তা, সব রাস্তা ব্লক হয়ে গেছে, মানুষজন খুবই অশান্ত, গরমকাল। এরকম পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিল এখানকার যারা পুলিশ আছে তাদেরকে এই বেআইনি সমাবেশে কি করবেন, কি করা হোক, গুলি করা হোক, গুলি করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হোক। তো এক পর্যায়ে রাবার বুলেট ছোড়া হলো, পরবর্তীতে কিন্তু সরাসরি গুলিই করা হলো। এখন গুলি করার পর সেই বেআইনি সমাবেশ থেকে যারা অংশগ্রহণ করেছিল সেখান থেকে কিছু লোক মারা গেল। মারা যাওয়ার পর আমাদের এই ৭৬ ধারা বলতেছে, এই যে সৈনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেই সমাবেশে গুলি করলো, গুলি করার পর কিছু লোক মারা গেল। এক্ষেত্রে সৈনিকের এই কাজ কি হয়নি? কোনো অপরাধ হয়নি। অথবা এমন একটা ফ্যাক্ট যে পুলিশ অফিসার এর কাছে একটি গ্রেপ্তারি পরোয়ানা আছে, অর্থাৎ ডাব্লু এর কপি আছে, গ্রেপ্তারি পরোয়ানার কপি আছে। ওইখানে হলো আসামির নাম হলো রহিম। এখন পুলিশ অফিসার রহিমকে গ্রেপ্তার করবে। পুলিশ অফিসার রহিমকে গ্রেপ্তার না করে কি করলো? করিমকে গ্রেপ্তার করলো। পুলিশ অফিসার রহিমকে গ্রেপ্তার না করে করিমকে রহিম মনে করে গ্রেপ্তার করলো। এই যে পুলিশ অফিসারের যে কাজ সেটা কি হবে না? সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। তাহলে 76 এ কি বলা আছে? আইনত বাধ্য বা ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য। তাহলে আইনত বাধ্য কি?
কনস্টেবল তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেআইনি সমাবেশে গুলি করেছে। তাহলে সে কিভাবে কাজটা করেছে? আইনত বাধ্য হয়ে কাজটা করেছে। তাহলে এই যে আইনত বাধ্য হয়ে সে কাজটা করেছে, এটা কি হবে না? এটা তারই কৃত কাজ, অপরাধ বলে বিবেচিত হবে না। তাহলে আমাদের এইখানে দেখেন পিডিএফে যে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সৈনিকের গুলি, এটা কি নয়? এটা অপরাধ নয়। তারপরে বলা আছে যে ভুল ধারণাবশত। তাহলে ভুল ধারণাটা কি হতে পারে? পুলিশ কর্তৃক রহিমকে করিম মনে করে গ্রেপ্তার করে ফেলে। তাহলে এই যে কি করেছে এখানে? ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য করে আপনার হচ্ছে এই কাজটি করেছে। এটা কি হবে না? এটা অপরাধ বলে বিবেচিত হবে না। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন তৈরি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই হ্যান্ড রেইজ করবেন। আমি কিন্তু সবাইকে আনমিউট করে দিয়েছি। 77 বিচারক কর্তৃক সরল বিশ্বাসে কৃত কাজ। জজ সাহেব, বিচারক একটা কাজ করতেছেন যেই কাজটা উনি আইনত বাধ্য হয়েই করতেছেন। কিন্তু উনি যেটা করেছেন সেটা একটা অপরাধ। তাহলে সরল বিশ্বাসে বিচারক কর্তৃক আইনতকৃত কাজ কি হবে না? আইনতকৃত কাজ অপরাধ বলে বিবেচিত হবে না। ৭৮ ধারায় বলা আছে ধরেন আমাদের ফ্যাশন জাজ একটা মামলায় রায় দিল ৩০২/৩৪। এই মামলায় একজন আসামিকে ফাঁসির আদেশ প্রদান করা হলো। সেই ফাঁসির আদেশ আমাদেরই এলাকার পাশের গ্রামের জল্লাদ শাহজাহান আদালতের রায়ে উনি ফাঁসির আদেশ কি করলেন? ফাঁসির আদেশ কার্যকর করলেন। তাহলে এই যে জল্লাদ শাহজাহান উনি কিন্তু একজনের মৃত্যু ঘটাইলেন। এখন কিভাবে মৃত্যু ঘটাইলেন? আদালতের রায় বা আদেশ কার্যকর করেছেন সরল বিশ্বাসে। তাহলে এই যে তিনি আদালতের রায় বা আদেশ কার্যকর করেছেন জল্লাদ শাহজাহান, তার এই কৃতকাজ কি হবে না? তার এই কৃতকাজ অপরাধ বলে বিবেচিত হবে না। অর্থাৎ তার এই কৃতকাজ অপরাধ নয়। ৭৯ ধারার যে গল্পটা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা আমাদের সামনে যদি একজন লোক আরেকজন লোককে মেরে ফেলার চেষ্টা করে, ধরেন মারতেছে, মারতে যাচ্ছে বড় চাপাতি দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সে যাতে মারতে না পারে এটা আমরা প্রটেক্ট করব। এই তো স্বাভাবিক। তাহলে ধরেন সেম ঘটনা, একজন লোক আরেকজন লোককে চাপাতি দিয়ে দৌড়াচ্ছে। তো যে চাপাতি দিয়ে দৌড়াচ্ছে বা হচ্ছে যে চাপা দিয়ে মারতে গেছে তাকে আমরা কি করলাম? তাকে আমরা আটক করলাম। প্রকৃতপক্ষে যাকে আমরা আটক করেছি সে যে চাপাতি দিয়ে কোপ দিতে গেছে বা মারতে গেছে এটা সে কি কারণে করেছে? তার নিজের আত্মরক্ষার্থে করেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি ওই ব্যক্তিকে আটক করেছে। আমাদের এই কৃত কাজ কি হবে না? অপরাধ বলে বিবেচিত হবে না। আমাদের ৭৯ ধারায় বলা আছে, আইন সমর্থিত বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী কর্তৃক সম্পাদিত কাজ কি নয়? অপরাধ নয়। তাহলে আমরা হলাম বেসরকারি ব্যক্তি। আমাদেরকে কিন্তু ক্ষমতা দেয়া আছে। বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার। তাহলে বেসরকারি লোক গ্রেপ্তার করতে পারে এই সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে? আমি আপনাদেরকে আনমিউট করতেছি। বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার প্রত্যরে বলা আছে ফৌজদারি কার্যবিধির স্যার ৫৯ স্যার। ভেরি গুড ৫৯ ধারায় থ্যাংক ইউ। তাহলে আমাদের সামনে যদি কেউ ডাকাতি করে বা কেউ কাউকে যদি হত্যা করতে যায় আমলযোগ্য অপরাধ যদি কেউ করে তাহলে সেই অপরাধীকে আমরা কি করতে পারবো? গ্রেপ্তার করতে পারবো বা আটক করতে পারবো। এখন এই যে ধরেন আমরা আটক করেছি কিন্তু অ্যাকচুয়ালি যাকে আটক করেছি সে যে কাজটা করেছিল এটা সে কি কারণে করেছিল? সে করেছিল হচ্ছে নিজের আত্মরক্ষার্থে। তাহলে আমরা যে কাজটা করেছি এটা কি হবে না? এটা অপরাধ বলে বিবেচিত হবে না। আমাদেরকে ডিফেন্স দিয়েছে কত ধারায়? এই ৭৯ ধারায় যে আমরা আইন সমর্থিত বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে সেই কাজটি করেছি। ৮০ ধারায় বলা আছে যে আচ্ছা উদাহরণটাই আগে পড়ি। ধরেন রহিম সাহেব একজন কাঠুরে। উনি বন থেকে গাছ কেটে নিয়ে আসে সেগুলো হচ্ছে কেটে উনি বাজারে বিক্রি করে। এখন রহিম সাহেব
কুঠার দিয়ে কাঠ কাটতেছে। হঠাৎ করেই কুঠারের যে লোহার যে অংশটা আছে, সে অংশটা কি হলো? কুঠার থেকে ছুটে গেল। ছুটে গিয়ে পাশে থাকা দণ্ডায়মান, দণ্ডায়মান কে আছে? দণ্ডায়মান আছে হচ্ছে করিম। সে করিমের মাথায় গিয়ে লাগলো। লাগার সাথে সাথেই করিম মারা গেল। আর এই যে রহিম কর্তৃক কৃত কাজ, এটা কি হবে না? এটা অপরাধ বলে বিবেচিত হবে না। ৮০ ধারায় বলা আছে যে আইনানুগ বৈধ কাজ করতে গিয়ে দুর্ঘটনায় যদি কেউ মারা যায়, তাহলে কোনো বৈধ কাজ বৈধ উপায়ে অত্যন্ত যত্ন সহকারে যথাযথ সতর্কতা সহকারে সম্পাদনকালে কোনো অপরাধমূলক উদ্দেশ্য নেই, রহিমের কোনো পূর্ব পরিকল্পনা নেই। এই ক্ষেত্রে দুর্ঘটনাক্রমে, দুর্ভাগ্যক্রমে যদি কোনো কিছু ঘটে সেটা কি হবে না? সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। উদাহরণ দেয়া আছে যে রহিম কুঠার দিয়ে কাঠ কাটতেছে, হঠাৎ করে সেই কুঠারের অংশ ভেঙে গিয়ে আপনার হচ্ছে করিমের মাথায় গিয়ে আঘাত করে। এই ক্ষেত্রে রহিমের যেহেতু কোনো অপরাধমূলক উদ্দেশ্য নাই, কিন্তু রহিমের কৃত কাজ কি হবে না? অপরাধ বলে বিবেচিত হবে না। ৮১ তে বলা আছে বৃহত্তর স্বার্থে সরল বিশ্বাসে দেহ সম্পত্তির ক্ষুদ্রতর ক্ষতি কি নয়? ক্ষুদ্রতর ক্ষতি অপরাধ নয়। তাহলে আমরা আজকের ক্লাসে কতজন আছি? আজকের ক্লাসে আছি হচ্ছে ৬৫ জন। আমাদের মধ্যে থেকে কাকে নেয়া যায়? একে এম জাকারিয়া ভাইকেই নিলাম। ওকে। ধরেন আমি হচ্ছে হানিফ বাস চালাই। হানিফ গাড়ি। আমি হানিফ বাসের কি? ড্রাইভার। আমার বাসে ৫০ জন যাত্রী আছে। আর জাকারিয়া ভাই হলো গ্রিন লাইন বাসের ড্রাইভার। জাকারিয়া ভাইয়ের বাসেও হচ্ছে ৫০ থেকে ৬০ জন যাত্রী আছে। আমি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর জাকারিয়া ভাই ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথিমধ্যে আমরা যখন একটা গাড়ি অর্থাৎ হানিফ গাড়ি যখন গ্রিন লাইন গাড়িকে ক্রস করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো আমাদের গাড়ির সামনে একটা বাইক চলে আসে। সেই বাইকে একজন যাত্রী আছে বা ২ জন লোক আছে। এখন সেই বাইকটা এমনভাবে হচ্ছে আমাদের সামনে চলে আসলো, আমরা যদি সেই বাইককে পৃষ্ঠ না করি বা চাপা না দেই, তাহলে সেই ক্ষেত্রে হানিফ এবং গ্রিন লাইন ২ টারই গতি আছে ধরেন ৮০-৮০। ২ টা কি হতে পারে? মুখোমুখি সংঘর্ষ হতে পারে। মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। এবং মুখোমুখি যদি সংঘর্ষ হয়, তাহলে আমার বাসে যাত্রী হলো ৫০ জন, আপনাদের জাকারিয়া ভাইয়ের বাসে যাত্রী হলো ৬০ জন। অর্থাৎ ১১০ জন মানুষের কি হতে পারে? ১১০ জন মানুষের জীবন কিন্তু বিপন্ন হতে পারে। ১১০ জন মানুষ মারা যেতে পারে। তাহলে এরকম পরিস্থিতিতে জাকারিয়া ভাই আর কোনো চিন্তা না করে সেই মোটরসাইকেলওয়ালাকে একদম হচ্ছে পৃষ্ঠ করে দিল। তাহলে এই যে কৃত কাজ, এটা কি হবে না? এটা অপরাধ বলে বিবেচিত হবে না। কত ধারা ডিফেন্স দিয়েছে? ৮১ ধারা। ৮১ ধারায় বলা আছে বৃহত্তর স্বার্থে, বৃহত্তর স্বার্থে সরল বিশ্বাসে দেহ সম্পত্তির ক্ষুদ্রতর ক্ষতি কি নয়? কোনো অপরাধ নয়। তাহলে বৃহত্তর স্বার্থে। এই যে জাকারিয়া ভাই কি করেছেন? বাইকওয়ালাকে পিষ্ট করে দিয়েছেন। এটা কিভাবে কি জন্য করেছেন? বৃহত্তর স্বার্থে করেছেন। তাহলে বৃহত্তর স্বার্থে যদি ক্ষুদ্রতর ক্ষতি করা হয়, ১১০ জনের জীবন বাঁচাতে গিয়ে যদি একজনের জীবন বিপন্ন হয়, সেটা কি হবে না? সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। আপনারা অনেকেই জানেন, আমি দীর্ঘদিন আপনাদের চিনবেন যে বেইলি রোডের পাশেই, ঢাকার বেইলি রোডের পাশেই শান্তিনগর। সেই শান্তিনগর পীর সাহেবের গলিতে ছিলাম একটা বাসায়। আপনারা অনেকেই জানেন যে বেইলি রোডে অনেক, অনেক রেস্টুরেন্ট আছে ঢাকার বেইলি রোডে। চাইনিজ, মেক্সিকান, ইন্ডিয়ান বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে। তো কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে কিন্তু আগুন লেগেছিল। আগুন লেগে অনেক মানুষ এর মৃত্যু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন মিডিয়াতে যে প্রচন্ড অগ্নিকাণ্ডের সময়ে ফায়ার সার্ভিস গিয়ে কি করেছিল? সেই আগুনটা যাতে অন্যান্য রেস্টুরেন্টগুলোতে বা অন্যান্য আশেপাশে যেই অ্যাপার্টমেন্টগুলো আছে বা বিল্ডিং আছে, সেগুলোতে যাতে ছড়িয়ে যেতে না পারে,
সেই কারণে ফায়ার সার্ভিস গিয়ে কি করেছে? পার্শ্ববর্তী যে অ্যাপার্টমেন্ট আছে সেই অ্যাপার্টমেন্টের কিছু অংশ ভেঙে দিয়েছে। কি জন্য ভেঙে দিয়েছে? বৃহত্তর স্বার্থে। যে অন্য অ্যাপার্টমেন্টে যাতে আগুন ছড়িয়ে না পড়ে। আমাদের ৮১ ধারায় বলা আছে যে, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর ক্ষতি অপরাধ নয়। তাহলে প্রচন্ড অগ্নিকাণ্ডের সময়ে আগুন যাতে ছড়িয়ে না পারে, সেজন্য আপনি কি করলেন? পার্শ্ববর্তী অ্যাপার্টমেন্টের বারান্দা বা কিছু অংশ ভেঙে দিলেন। এই কাজটা কি হবে না? এই কাজটা অপরাধ বলে বিবেচিত হবে না। তাহলে আমাদের ৮১ ধারায় আপনাদের বেয়ারেক্টে ২ টা উদাহরণ দেয়া আছে। একটা হলো জাহাজের উদাহরণ, আরেকটা হলো কি? অগ্নিকাণ্ডের উদাহরণ। তাহলে জাহাজের নাবিক আপনি। আপনি রওনা হয়েছেন। কোথায় যাবেন? আমেরিকাতে যাবেন, আটলান্টিক পাড়ি দিয়ে। আপনার জাহাজের মধ্যে যাত্রী হলো ২,০০০। এখন আপনার জাহাজের সামনেই একটা মাছ ধরার জেলেদের ছোট ডিঙ্গি নৌকা আছে। হঠাৎ করেই ঘূর্ণিঝড় আসলো। এখন ঘূর্ণিঝড়ের সময় আপনার বড় জাহাজের কি করা লাগবে? গতিপথ পরিবর্তন করা লাগবে। যদি আপনি গতিপথ পরিবর্তন না করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ২,০০০ মানুষের কি হতে পারে? জীবন বিপন্ন হতে পারে, জাহাজ ডুবে যেতে পারে। এখন আপনি যদি গতিপথ পরিবর্তন করেন এই মুহূর্তে, তাহলে সেই ক্ষেত্রে ওই পাশে যে আ জেলেদের যে ডিঙ্গি নৌকা আছে সেটার সাথে কি হতে পারে? আপনার এই জাহাজের সংঘর্ষ হতে পারে। যদি সংঘর্ষ হয় সেক্ষেত্রে জেলেদের যেই নৌকাটা আছে সেটা ডুবে যেতে পারে এবং সেখানে প্রাণহানি হতে পারে। এখন আপনি ২,০০০ লোকের জীবন বাঁচাতে গিয়ে আপনি জাহাজের ক্যাপ্টেন, আপনি কি করেছেন? আপনি হলো জাহাজের গতিপথ পরিবর্তন করেছেন। পরিবর্তন করার কারণে ওই যে ছোট যে ডিঙি নৌকা আছে সেখানে ৫-৬ জন জেলে ছিল, মাছ ধরার ট্রলার, সেটা ডুবে গেছে। ডুবে গিয়ে কিছু লোক মারা গেছে। তাহলে সেটা আপনি জাহাজের নাবিক, আপনার এই কাজ কি হবে না? অপরাধ বলে বিবেচিত হবে না। ৮১ ধারায় বলা আছে যে বৃহত্তর স্বার্থে সরল বিশ্বাসে দেওয়া সম্পত্তির ক্ষুদ্রতর ক্ষতি কি নয়? অপরাধ নয়। তাহলে আপনি বৃহত্তর স্বার্থে কি করেছেন? দেওয়া সম্পত্তির ক্ষুদ্রতর ক্ষতি করেছেন। ছোট ডিঙি নৌকা ডুবিয়ে দিয়েছেন। এটা অপরাধ বলে বিবেচিত হবে না। ৮২ তে বলা আছে ৯ বছরের কম বয়স্ক শিশুর কার্য। যাদের বয়স, যেই সকল শিশুর বয়স ৯ বছরের কম, তারা যদি কোনো অপরাধ করে, শিশুরা যদি কোনো অপরাধ করে, তাদের সেই অপরাধ কি হবে না? অপরাধ বলে বিবেচিত হবে না। আমরা অনেক সময় বলে থাকি, হাতে পায়েই বড় হয়েছো, মাথায় কোনো বুদ্ধি নেই। আমাদের ৮৩ ধারায় বলা আছে ৯ বছরের বেশি কিন্তু ১২ বছরের কম। তাহলে ৯ বছরের বেশি, ১২ বছরের কম এমন অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশুর কার্য কি হবে না? শিশুর কার্য অপরাধ বলে বিবেচিত হবে না। ৯ বছরের বেশি, ১২ বছরের কম বয়স্ক অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশুর কার্য কি নয়? শিশুর কার্য অপরাধ বলে বিবেচিত হবে না। ৮৪ ধারায় বলা আছে অপ্রকৃতস্থ ব্যক্তির কার্য। অপ্রকৃতস্থ মানে কি? পাগল। তাহলে পাগল যদি কোনো কাজ করে, ধরেন পাগল হচ্ছে কি করলো? গোডাউনে মালের গোডাউনে আগুন লাগিয়ে দিল। তাহলে এই পাগলের কৃত কাজ, অপ্রকৃত ব্যক্তির কৃত কাজ কি হবে না? অপরাধ বলে বিবেচিত হবে না। কেন হবে না? কারণ এই যে কাজটা যে অপরাধ, এটা সে কি? সে এটা বুঝতে অক্ষম। ৮৫ তে বলা আছে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে বিচার শক্তি রহিত কার্য। আপনি আপনার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গিয়েছেন। এখন বন্ধু বলেছে, "নাও কোক খাও।" আপনি কোকা কোলা খেয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো কোকা কোলা ছিল না। কোকা কোলার সাথে কি করেছে? বন্ধুরা মদ মিশিয়ে দিয়েছে, নেশা মিশিয়ে দিয়েছে। সেই নেশা খেয়ে আপনি বের হয়েছেন। বের হওয়ার পর আপনি কয়েকজনকে কি করেছেন? আঘাত করেছেন বা রাফ গাড়ি চালিয়ে কি হচ্ছে? কি করেছেন? দুর্ঘটনা ঘটিয়েছেন। তাহলে এই ক্ষেত্রে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে আপনি বিচার শক্তি রহিত এবং এই কাজটি যে অন্যায়, হ্যাঁ? এর কাজটার প্রকৃতি আপনি বুঝতে কি? আপনি বুঝতে অক্ষম। তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কৃত কাজ কি হবে না? অপরাধ বলে বিবেচিত হবে না। ৮৬ তে বলা আছে যে অপরাধের ক্ষেত্রে বিশেষ জ্ঞানের প্রয়োজন।
যে অপরাধের ক্ষেত্রে কি প্রয়োজন? বিশেষ জ্ঞানের প্রয়োজন। সেই কাজটা যদি কেউ নেশাগ্রস্ত অবস্থায় করে, তখন সেটা কি হবে না? তখন সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। একেবারেই ট্রু সেন্স এ যদি বলি, ৮৬ ধারা অনেকে এটা বুঝেন না। আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি আমরা একটা ব্যঙ্গচিত্র আঁকি, তাহলে সেটার জন্য কি প্রয়োজন? অবশ্যই আমাকে বিশেষ জ্ঞানের প্রয়োজন। আমরা কিন্তু সবাই সেটা আঁকতে পারব না। এখন সরকার প্রধানকে বা হচ্ছে বিচারপতি বা হচ্ছে অন্য কোনো ব্যক্তি, জাস্ট ফর এক্সাম্পল হিসেবে বলতেছি, যে তাদের আমরা কি করলাম? মানহানি করলাম। ব্যঙ্গচিত্র এঁকে ফেসবুকে ছেড়ে দিলাম। তাহলে এই যে ব্যঙ্গচিত্র আঁকতে এটা আমাদের কি প্রয়োজন? একটা বিশেষ জ্ঞানের প্রয়োজন। কিন্তু আমি যখন সেই ফেসবুকে সেই ছবিটা আপলোড দেই, তখন আমার কি ছিল? আমি ছিলাম নেশাগ্রস্ত। এবং সেই যে নেশাটা, এটা হলো কি করা হয়েছে? আমার অগোচরে দেয়া হয়েছে। দেখেন 85 এবং 86 ২ ক্ষেত্রেই কিন্তু নেশাটা আপনার অগোচরে দেয়া হয়েছে। আপনি ইচ্ছাকৃতভাবে নেশা খাননি। তাহলে সেই নেশাগ্রস্ত অবস্থায় আপনি যে অপরাধটা করেছেন সেটা কি হবে না? অপরাধ বলে বিবেচিত হবে না। তাহলে 85 এ সরাসরি, আর 86 এ হলো বিশেষ জ্ঞানের ক্ষেত্রে। 87 মাওলানা ভাসানী স্টেডিয়াম, গুলিস্তান। অনেকেই চিনেন। এখানে অনেকগুলো ইনডোর স্টেডিয়াম আছে। ছোট, ছোট স্টেডিয়াম আছে ভিতরে। আগামী পহেলা বৈশাখে মাওলানা ভাসানী ইনডোর স্টেডিয়ামে লাঠি খেলার জন্য লাঠি খেলার আয়োজন করা হলো। ২ পক্ষের মধ্যে বা তরবারি খেলার আয়োজন করা হলো। তাহলে আমরা বইয়ে পড়েছিলাম তরবারি খেলা বা লাঠি খেলা এগুলো রাজাদের আমলে হতো। রাজাদের সময় হতো, জমিদারদের সময় হতো। ৳৫০০ করে টিকেট দেয়া হলো। আমরা সকলেই টিকেট কেটে কি করলাম? সেই ওসি খেলা বা তরবারি খেলা বা লাঠি খেলা দেখতে গেলাম মাওলানা ভাসানী ইনডোর স্টেডিয়ামে। এখন যারা ওই খেলায় অংশগ্রহণ করতেছেন ২ জন খেলোয়াড়, মিস্টার রহিম এবং মিস্টার করিম, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলো আমরা যারা দর্শক আছি, আমাদের দর্শকদেরকে কি করা? দর্শকদেরকে এন্টারটেইন করা, বিনোদন দেয়া। এবং তাদের যে ২ জন খেলোয়াড় তরবারি খেলতেছেন, তাদের কোনো ইনটেনশন নাই যে একজন আরেকজনকে কি করবে? আঘাত করবে। অর্থাৎ ৮৭ ধারায় বলা আছে যে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রেত নয়। মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর কোনো ইচ্ছাই নেই। কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও ১৮ বছরের বেশি বয়সের লোক পরোক্ষ সম্মতিক্রমে তারা জানে এই যে তারা এই খেলাটার আয়োজন করেছে বা হচ্ছে যে কাজটা করতেছে এটা কি? এটা হলো ক্ষতিকারক বা ঝুঁকিপূর্ণ। এখন ঝুঁকিপূর্ণ জেনেও, ক্ষতিকর জেনেও যদি ১৮ বছরের অধিক লোক এরকম ক্ষতির আপনার হচ্ছে কি নেয়? আশঙ্কা থাকা সত্ত্বেও খেলায় অংশ নেয়। এখন খেলায় অংশ নেওয়ার পর অনিচ্ছাকৃতভাবে যদি আমাদের এখানে একবার হয়েছে আ ক্যারাতি খেলা হয় আমাদের আ ইয়াতে। সেই ক্যারাতি খেলার মধ্যে বা একটা খেলা আছে যেটা হলো ওই যে স্টিলের যে চেইন আছে সেই চেইন দিয়ে খেলে। চেইনের মাথার মধ্যে এটা হলো ভারতী বাংলা একটা সিনেমাতে দেখেছি যে এবং তামিল সিনেমাতে দেখেছি সেই চেইন দিয়ে দেখি যে খুব ভালো আপনার হচ্ছে একজন নায়ক মারপিট করে গুন্ডাদেরকে। সে চেইনের আঘাত লেগে গেছে। অথচ উদ্দেশ্য ছিল কি খেলা দেখানো ১৬ই ডিসেম্বরে। এখন ঠিক তেমনি ২ জন খেলোয়াড় সেই তলোয়ার খেলার নিয়তে আমাদেরকে আ আ বিনোদন দিচ্ছে। কিন্তু হঠাৎ করেই সেই তলোয়ারের একটা আঘাত রহিমের আঘাত করিমের মাথায় লাগলো বা ঘাড়ে লাগলো। সাথে, সাথে করিম মারা গেল। তাহলে এই যে কাজ এটা কি হবে না? এটা অপরাধ বলে বিবেচিত
হবে না 87 ধারায়। 88 ধারায় বলতেছে, এই 88 ধারা হলো ডক্টরকে ডিফেন্স দিচ্ছে। একজন পেশেন্ট, একজন রোগী, ওনার হচ্ছে অস্ত্রোপচার করা লাগবে। তাহলে সেই পেশেন্টের অনুমতি নিয়ে বা হচ্ছে পেশেন্টের অভিভাবকের অনুমতি নিয়ে ডক্টর কি করলেন? ডক্টর অস্ত্রোপচার করলেন। এখন অস্ত্রোপচার করার পর সেই রোগী মারা গেল। আমাদের 88 ধারায় বলা আছে, মৃত্যু ঘটানোর জন্য অভিপ্রেত নয়, মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নেই। এমন কার্য যদি ব্যক্তি বিশেষের উপকারার্থে করা হয়, তাহলে সম্মতি সহকারে মৃত্যু ঘটানোর ইচ্ছে নেই এমন কাজ যদি সরল বিশ্বাসে উপকারার্থে করা হয়, সেই উপকারার্থে সেই কাজ করার পর যদি কেউ মারা যায়, সেটা কি হবে না? সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। যেমন ডাক্তার কর্তৃক অপারেশন করতে গিয়ে কি হলো? ডাক্তার কর্তৃক অপারেশন করতে গিয়ে রোগী মারা গেল। এই ক্ষেত্রে ডাক্তার কি করেছে? সম্মতি সহকারে সেই রোগীর অপারেশন করেছে। এখন রোগী যদি মারা যায় সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। কোথায় বলা আছে? আমাদের 88 ধারায় বলা। 89 বলা আছে, অভিভাবক কর্তৃক বা অভিভাবকের সম্মতিক্রমে শিশু বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তির মঙ্গলার্থে কৃত কাজ। পাগল, আমাদের আশেপাশের সমাজে অনেক পাগল আছে। এখন পাগলের কি করা লাগবে? মস্তিষ্কে অস্ত্রোপচার করা লাগবে বা হচ্ছে সে তার পাগলকে যদি বাঁচাতে হয়, তার গুরুতর সে অসুস্থ, তার অস্ত্রোপচার করা লাগবে। এখন পাগল তো আর সম্মতি দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সেই ক্ষেত্রে পাগলের আপনার হচ্ছে মঙ্গলার্থে বা হচ্ছে শিশু, শিশু কি সম্মতি দিতে পারে? শিশু কিন্তু সম্মতি দিতে পারে না। এখন শিশুর মঙ্গলার্থে, পাগলের উপকারার্থে অভিভাবক কি করেছে? ডক্টরকে সম্মতি দিয়েছে। এখন ডক্টর সাহেব সেই পাগল বা শিশুর অভিভাবকের সম্মতি নিয়ে কোনো কাজ করেছে। সেই কাজের ফলে ওই শিশু বা হচ্ছে সেই পাগল মারা গেছে। তাহলে এটা কি হবে না? হ্যাঁ, অভিভাবকের সম্মতি নিয়ে কৃত কাজ অপরাধ বলে বিবেচিত হবে না। তবে অপরাধ হবে যে এমন ক্ষেত্রে যে আপনার যেটা সম্ভাব্য মৃত্যু রোধ বা হচ্ছে সম্ভাব্য গুরুতর আঘাত বা রোগ নিরাময়ের জন্য নহে, অর্থাৎ রোগ নিরাময়ের জন্য না বা হচ্ছে মৃত্যু রোধের জন্য না, সেই ক্ষেত্রে আবার কিন্তু সম্মতি দিলে সেটা কিন্তু অপরাধ বলে বিবেচিত হবে। 90 বলা আছে, ভয়ভীতি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে যদি সম্মতি দেওয়া হয় তা সম্মতি নয়। তাহলে কেউ যদি আপনাকে ভয় দেখায়, তাহলে ভয়ভীতি দেখানোর পর আপনি যদি কোনো সম্মতি দেন বা অপ্রকৃতিস্থ মানে পাগল যদি কোনো সম্মতি দেয় বা হচ্ছে শিশু যদি কোনো সম্মতি দেয়, সেটা কি হবে না? সেটা সম্মতি বলে বিবেচিত হবে না। 91 ধারা। আচ্ছা, 88 ধারার সরাসরি বিপরীত হলো 92 ধারা। আচ্ছা, 92 আমরা আলোচনা করব। 91 ধারাটা আলোচনা করে নেই। ধরেন মিসক্যারেজ বা গর্ভপাত। তাহলে সরল বিশ্বাসে জীবন বাঁচাতে যদি গর্ভপাত করা হয়, এটা কোনো অপরাধ না। অনেক সময় প্রয়োজন হয় মিসক্যারেজ করার, গর্ভপাত করার। তাহলে সরল বিশ্বাসে জীবন বাঁচাতে গর্ভপাত কোনো অপরাধ নয়। কিন্তু যদি সরল বিশ্বাসে না হয়, ইচ্ছাকৃতভাবে যদি গর্ভপাত করানো হয়, সেটা কিন্তু আবার কি হবে? সেটা কিন্তু আবার অপরাধ বলে বিবেচিত হবে। 92 ধারা। একেবারেই ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করব। ধরেন আনফরচুনেটলি আমার যে হানিফ গাড়ি আর হচ্ছে একেএম জাকারিয়া ভাইয়ের যেই গ্রিন লাইন আমরা বাংলা সিনেমায় দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে। বুঝে না সে বুঝে না মনে হয় একটা মুভি আছে টমের। ২ টা বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে। না কি জানি মুভির নাম খেয়াল নেই আমার। নাকি ফান্দে পড়িয়া বল কি জানি একটা। যাই হোক। এখন ২ বাস মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে আনফরচুনেটলি সেই মোটরসাইকেলকে বাঁচানোর জন্য। হওয়ার পর কিছু লোক স্পটেই মারা গেল।
আর ধরেন হচ্ছে অনেক লোক আহত হলো এবং কিছু লোক ধরেন তাদের মধ্যে থেকে ২০-২৫ জন গুরুতর আহত হলো। সেই ২০-২৫ জনের মধ্যে ধরেন হচ্ছে ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হলো। এখন যেই ১৫ জন রোগী আসলো, সেই ১৫ জন রোগী সেন্সলেস এবং গুরুতর আঘাতপ্রাপ্ত। ওনারা সেন্সলেস এবং কি? এবং হলো গুরুতর আঘাতপ্রাপ্ত। এখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যেই কর্তব্যরত ডক্টর, উনি দেখলেন যে এই ১৫ জনেরই কি করা লাগবে? অস্ত্রোপচার করা লাগবে। যদি অস্ত্রোপচার না করা হয়, মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় অস্ত্রোপচার করা লাগবে। এখন অস্ত্রোপচার যদি না করা হয়, তাহলে তারা এমনিতেই মারা যাবে। এখন ওই রোগীর যেই অভিভাবক তারা নেই, তারা উপস্থিত নেই। অর্থাৎ ওই রোগীর পক্ষে যে সম্মতি দিবে বা দুর্ঘটনা কবলিত যে ব্যক্তি আছে তার পক্ষে যে সম্মতি দিবে এরকম কেউ নেই এবং ওই ব্যক্তিও কি সেন্সলেস। এখন ধরেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের কর্তব্যরত ডাক্তার এরকম পরিস্থিতিতে দুর্ঘটনা কবলিত এই লোকদের কি করলেন? আপনার হচ্ছে কারো অনুমতি ছাড়াই অস্ত্রোপচার করলেন। এখন অস্ত্রোপচার করার পরেও সেখান থেকে দুর্ভাগ্যক্রমে ৩ জন বা ২ জন লোক মারা গেল। বাকিরা সুস্থ হয়ে গেল। তাহলে এই যে অস্ত্রোপচার করার পর এখানে কিন্তু ডাক্তার কারো অনুমতি নেয়নি। কারোই অনুমতি নেয়নি। অনুমতি ছাড়াই কি করেছে? অস্ত্রোপচার করেছে। নেয়ার পর যদি মারা যায়, তাহলে ডাক্তার কর্তৃক কৃত কাজ কি হবে না? অপরাধ বলে বিবেচিত হবে না। আমরা এইটে বলেছি ডাক্তার কি করবে? সরল বিশ্বাসে করবে অস্ত্রোপচার, কিন্তু সেই ক্ষেত্রে রোগীর বা রোগীর অভিভাবকের সম্মতি নিয়ে। কিন্তু ৯২ ধারায় বলা আছে যে কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার উপকারার্থে সরল বিশ্বাসে কৃত কাজ কি নয়? সরল বিশ্বাসে কৃত কাজ অপরাধ নয়। তাহলে আমাদের এই যে ২ টা বাস মুখোমুখি সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর অনেক লোক আহত হলো। তাদের মধ্যে কয়েকজনের ডাক্তার কি করলো? বিনা সম্মতিতেই অস্ত্রোপচার করলো। অস্ত্রোপচার করার কিছু লোক মারা গেল। তাহলে ডক্টরের এই কৃত কাজ অপরাধ বলে বিবেচিত হবে না। তাহলে দেখেন আমাদের এখানে উদাহরণ দেয়া আছে আপনাদের ব্যারেটে যে দুর্ঘটনা কবলিত শিশুর অপারেশন। এখন ডাক্তার কি করলো? শিশুর অপারেশন করলো। শিশু কি হয়েছে? দুর্ঘটনায় পতিত হয়েছে। এখন শিশু যে সম্মতি দিবে, শিশু তো সম্মতি দিতে পারে না। আমরা একটু আগেই পড়েছি ৯০ ধারায়। এখন শিশুর কি শিশুর অপারেশন করলে কার অনুমতি লাগবে? তার অভিভাবকের অনুমতি লাগবে। এখন অভিভাবক নাই। কারণ শিশু তো দুর্ঘটনায় পড়েছে। তাহলে এই ক্ষেত্রে দুর্ঘটনা কবলিত শিশুর অপারেশন করা হওয়ার পর শিশু যদি মারা যায় সেটা কি হবে না? অপরাধ বলে বিবেচিত হবে না। তারপরে হচ্ছে ঘোড়ার উপর হতে পড়ে গিয়ে যদি জ্ঞানহীন হয়ে যায়। আগে তো ঘোড়ার গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল। ১৮৬০ সালের আইন, ব্রিটিশ ল। এই দণ্ডবিধি ১৮৬০ সালের আইন। ঘোড়ার পিঠ থেকে পড়ে জ্ঞানহীন হয়ে গেল। পরবর্তীতে ডাক্তার তার অনুমতি ছাড়াই, তার অভিভাবকের সম্মতি ছাড়াই অস্ত্রোপচার করলো। করার পর সে মারা গেল। ডক্টর কর্তৃক কৃত কাজ কি নয়? অপরাধ নয়। আমাদের ৯২ ধারায় বলা আছে, কোন ব্যক্তির সম্মতি ছাড়া তার উপকারার্থে সরল বিশ্বাসে কৃত কাজ অপরাধ নয়। ৩ নাম্বার উদাহরণ বেয়ারেক্টের আমার শীটের। ২ বন্ধু ধরেন হচ্ছে জগাই এবং মগাই সুন্দরবন ঘুরতে গেল। তাদের উদ্দেশ্য হলো সুন্দরবনে গিয়ে যে কোনোভাবেই হোক আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা লাগবে। ২ বন্ধু জগাই এবং মগাই। এখন এক বন্ধুর কাছে কি আছে? পিস্তল আছে, অস্ত্র আছে। আরেক বন্ধুর কাছে অস্ত্র নাই। এখন তারা আস্তে, আস্তে কি করলো? একেবারে বনের গহীনে ঢুকে পড়ল। কিসের আশায়? যে বাঘ মামাকে দেখবে সে আশায়। একটা পর্যায়ে যেই বন্ধুর হাতে অস্ত্র নাই, তার সামনে বাঘ মামা হাজির। রয়্যাল বেঙ্গল টাইগার হাজির। এরকম একটা পরিস্থিতি, যেই বন্ধুর কাছে অস্ত্র আছে, ধরেন জগাইয়ের কাছে অস্ত্র আছে, সে দেখলো যে বাঘ তাকে এক থাবা দিয়ে নিয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সে তৎক্ষণাৎ তার বন্ধুকে বাঁচাতে, মগাইকে বাঁচাতে কি করলো? ওই পিস্তল থেকে গুলি ছুড়ল। কার প্রতি গুলি ছুড়ল? বাঘের প্রতি গুলি ছুড়ল। এখন বাঘের শরীরে গুলি না লেগে সেই গুলি লাগলো বন্ধুর শরীরে। বন্ধু মারা গেল। তাহলে আপনার এই যে বন্ধু মারা গেল, এখানে কি সে অনুমতি নিয়ে গুলি করেছে? অনুমতি নিয়ে কিন্তু গুলি করেনি। সে কি জন্য করেছে? বন্ধুর সম্মতি ছাড়া তার উপকারার্থে করেছে গুলি।
উপকারার্থে গুলি করার পরেও বাঘের শরীরে না লেগেছে বন্ধুর শরীরে। তাহলে এই কাজটা কি হবে না? কাজটা অপরাধ বলে বিবেচিত হবে না। তাহলে ধরেন আমরা যে বেইলি রোড উদাহরণ পড়লাম ৪ নম্বর উদাহরণ। এখন সেই রেস্টুরেন্টের ৫ তলায় আগুন লাগছে বা ৪ তলায়। ওইখানে একটা শিশু আছে। সেই শিশুকে কি করা হলো? ৪ তলা থেকে নিচে কম্বল ধরা হয়েছে। শিশুর জীবন বাঁচানোর জন্য সেই কম্বলের উপর ৪ তলা থেকে বা ৫ তলা থেকে নিচে ফেলানো হলো। এখন কম্বলের উপর পড়ে শিশু মারা গেল। তাহলে আগুনে লাগা বাড়িতে থাকা শিশুকে উদ্ধার করে নিচে কম্বলের উপর ফেলে দেয়া হলো, যাতে শিশুটি বেঁচে যায়। কিন্তু আনফরচুনেটলি কম্বলের উপর পড়েও শিশুটি মারা গেল। এই যে সম্মতি ছাড়া তার উপকারার্থে সরল বিশ্বাসে কৃত কাজ। এই ৯২ ধারায় বলতেছে, এটা কি হবে না? এটা অপরাধ বলে বিবেচিত হবে না। তারপরে হলো 93 সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। আমরা তামাদি নিয়ে একটা গল্প পড়েছিলাম যে রহিম সাহেব অসুস্থ। সে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা করত। এখন চিকিৎসা করার পর তার কোনোভাবেই সে সুস্থ হতে পারতেছে না। অবশেষে সে বাধ্য হয়ে ঢাকার বড় একটি হসপিটালে কি করল? সে চিকিৎসা নিতে গেল। এখন ঢাকার হসপিটালের যে ডক্টর, তিনি রহিম সাহেবকে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা দিলেন। এখন পরীক্ষা-নিরীক্ষায় রিপোর্ট আসলো ডক্টরের কাছে। রহিম সাহেব ডক্টরের চেম্বারে বসা। পরবর্তীতে ডক্টর সাহেব রিপোর্ট পাওয়ার পর রহিম সাহেবকে বললেন, "রহিম সাহেব, আপনি বড্ড দেরি করে ফেলেছেন। বড্ড দেরি করে ফেলেছেন। আপনি যদি আরো আগে আসতেন তাহলে আপনার অনেক বেশি উপকার করতে পারতেন। আপনার তো এরকম একটা রোগ হয়েছে। যদি আগে আসতেন তাহলে আপনার সঠিক চিকিৎসা করতে পারতাম, বা আপনার ক্যান্সার হয়েছে।" এই কথা বলার পর ডক্টর বলেছে সরল বিশ্বাসে। রহিম সাহেব আর কোনো কথা নেই। উনি ওই ডক্টরের চেম্বারে স্ট্রোক করে মারা গেল। তাহলে যে ডক্টর কি করলো? খবর দিল। সরল বিশ্বাসে যোগাযোগ করলো। এই ডক্টরের কৃত কাজ কি হবে না? অপরাধ বলে বিবেচিত হবে না। তাহলে ৯৩ ধারায় বলা আছে, সরল বিশ্বাসে মঙ্গলার্থে যদি যোগাযোগ করা হয় বা খবর দেওয়া হয়, তাহলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। যেমন ডাক্তার কি করলো? রোগীকে তার রোগের নাম বলল মঙ্গলার্থে। এখন রোগের নাম শুনে রোগী মারা গেল। তাহলে ডাক্তার কর্তৃক প্রদত্ত খবর কি হবে না? প্রদত্ত খবর অপরাধ বলে বিবেচিত হবে না। 94 এ বলা আছে ভয়ভীতির ফলে সম্পাদিত কাজ। তাহলে আপনাকে মাথায় অস্ত্র ধরা হলো। আপনাকে মৃত্যুর হুমকি দেওয়া হলো। ভয়ভীতি দেখানো হলো। সেই ভয়ভীতিতে আপনি ভীত হয়ে কোনো একটা অপরাধ করলেন। তাহলে ভয়ভীতির ফলে সম্পাদিত কাজ কি হবে না? অপরাধ বলে বিবেচিত হবে না। কিন্তু হ্যাঁ, এখন ভয়ভীতির ফলে যদি আপনাকে ভয়ভীতি দেখানো হলো, হুমকি দেওয়া হলো, সেই ভয়ভীতির ফলে যদি আপনি রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ করেন বা আপনি যদি কাউকে খুন করেন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করেন, তাহলে সেটা অবশ্যই কি হবে? অবশ্যই অপরাধ বলে বিবেচিত হবে। 95 এ বলা আছে সামান্য ক্ষতিকর কাজ কি নয়? সামান্য ক্ষতিকর কাজ অপরাধ নয়। অ্যাক্ট কজিং স্লাইট হার্ম। সামান্য ক্ষতিকারক কার্য কি হবে না? অপরাধ বলে বিবেচিত হবে না। যেমন বাবা যদি শিশুকে শাসন করেন, সেটা কি হবে না? সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। ৳৩ যদি ঘুষ নেওয়া হয়, সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। সমাবেশে যদি ঠেলাঠেলি করা হয়, পায়ে যদি পাড়া দেওয়া হয়, সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। সামান্য ক্ষতিকারক কার্য কি নয়? অপরাধ নয়। সবাইকে আনমিউট করে দিচ্ছি। আসলে খুবই অসুস্থ। আপনারা যদি অনুমতি দেন তাহলে মানে আজকের এই পর্যন্তই রাখতে চাচ্ছি আরকি।
আর আপনাদের যতটুকু বললাম তার ইনশাআল্লাহ স্যার অনেক ভালো স্যার লিভ নিতে পারেন স্যার আজকে